আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন। পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে আট ডগে ছিলেন। সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী, হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট। খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনা প্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালিই ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হয়েছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। তো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদাউসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাং এ। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল এমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। তো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল যিনি সম্ভাব্য সেনাপ্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে কামরুল ওয়াকারের পরে সেনাপ্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয় যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয়, এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা, ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন। পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন। পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে রাখতো। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই গতকাল তাকে হ্যান্ডওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া, কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও। আরো ইন্টারেস্টিং ঘটনা হলো কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো।
আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়? ডক্টর খলিল বলেছে, এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। কথা শুনে ইশাকদার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা। এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল ফৈজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবেন? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী, যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে, অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময়ে তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হওয়ার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি, ফার্স্ট স্টাফ কলেজ, এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC, আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন, সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা এবং 2018 সালের যে রিভাইজ পলিসি, তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে 46 ব্রিগেডের দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের PSO ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন, কোনো আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেনি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন। তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেইমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে কি এখনো তার পদে রাখা হবে কি না? সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে, এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন ICTতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়, আর্মি একটা পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়, এবং
স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। এখন জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর এই রদবদলের ধারাবাহিকতায় নতুন সেনাপ্রধান কবে আসবে, কবে ওয়াকারের বিদায় হবে এবং বিদায়ের পর তার বিচার হবে কিনা সেটাও একটা বিচার্য বিষয়। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর মাত্র 5 দিনের মাথায় 22 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে আওয়ামী লীগ আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 1006টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে নতুন বিএনপি সরকার। বলা হয়েছে এই সিদ্ধান্তটি অনেক দিনের নিপীড়িত রাজনৈতিক কর্মীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রশ্ন হলো, আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা দেয়া নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কি শুধু এক আমলের মামলাগুলো প্রত্যাহার করবেন? যৌক্তিক কোনো অভিযোগ ছাড়া 1.5 বছর ধরে যেসব সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ কারাগারে আটক আছেন তাদের জন্য সরকার কি সিদ্ধান্ত নেবে? প্রশ্ন উঠেছে, রাজনৈতিক প্রতিহিংসা বা পরিস্থিতির চাপে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, লেখকদের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা এবং অপারেশন টেবিল হান্টের মতো সাঁড়াশি অভিযান চালানো হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ কি? নাকি বরাবরের মতোই রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিচার নতুন সরকার আমলেও রাজনৈতিকভাবেই ঝুলতে থাকবে? কারাগারে আটকে থাকা একাধিক সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তী সরকার আমলে সরকার গ্রিন সিগন্যাল ছাড়া জামিনের আবেদন করে কোনো লাভ হতো না। জামিনের শুনানি বিচারকরা শুনতেই চাইতেন না। নতুন সরকার আসার পর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এখনো। ভুয়া মামলায় এখনো কি তাহলে সাংবাদিক, লেখক সহ রাজনীতিবিদ সহ অনেক সাধারণ মানুষ জেল খেটেই যাবেন? বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের 5 দিনের মাথায় এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, 17 বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়াটি মূলত 2024 সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যকর হচ্ছে। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে এই কমিটি 39টি সভার মাধ্যমে প্রায় 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিল। বর্তমান সরকার সেই সুপারিশের বাস্তবায়ন শুরু করেছে। 2024 সালের 22 সেপ্টেম্বর একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে মামলা প্রত্যাহারের লক্ষ্যে 2টি কমিটি গঠন করা হয়, একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি আন্তঃমন্ত্রণালয় কমিটি। এই কমিটিগুলোর কাজ ছিল 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত মামলাগুলো যাচাই বাছাই করা। দর্শক, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বাতিলের উদ্যোগ নিলেও একই সময় অধ্যাপক ইউনূসের সরকারের আমলে চলেছিল গণহারে মামলা ও গণগ্রেপ্তারের বহু ঘটনা। বিশ্লেষকদের মতে বাস্তবে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার পুরনো ধারার চেয়ে বেশি ভয়ঙ্কর পরিবেশ ফিরিয়ে এনেছিল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হরে দরে হত্যা মামলা এবং সন্ত্রাস বিরোধী আইনের ব্যাপক প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ বা HRW এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার 2026 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, অধ্যাপক ইউনূসের আমলে যেসব মামলা হয়েছে সেগুলোর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অজ্ঞাতনামা আসামি। মামলার এজাহারে কয়েকশো থেকে হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হতো, যা পরবর্তীতে ঢালাও গ্রেপ্তার এবং হয়রানির সুযোগ করে দেয়। উদাহরণস্বরূপ, গোপালগঞ্জে এনসিপি সমাবেশের পর সহিংসতায় 5 জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ 10টি হত্যা মামলা দায়ের করে, যাতে 8,400 জনের বেশি মানুষকে আসামি করা হয়েছিল, যাদের অধিকাংশই ছিলেন অজ্ঞাতনামা। ডক্টর ইউনূসের আমলে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আইনি পদক্ষেপ ছিল সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োগ। বিশেষ করে রাজনৈতিক সভা সমাবেশে বা
সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের দায়ে অনেককে এই আইনের আওতায় আনা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস কালামার্টের মতে অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের বিরুদ্ধেও এই ড্রাকোনিয়ান আইন ব্যবহার করেছে। উদাহরণস্বরূপ 2025 সালের অগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরকে এই আইনের অধীনে গ্রেপ্তার করা হয়, যা মূলত মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিক পান্না জামিনে মুক্তি পেলেও আনিস আলমগীর এখনো কারাগারে আছেন। দর্শক, এই আইনি কাঠামোর ব্যবহারের সমান্তরালে মাঠ পর্যায়ে পরিচালিত হয়েছিল এক বিশাল ক্র্যাকডাউন, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ডেভিল হান্ট। এনসিপি নেতারা রাতের আধারে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বাসায় যাওয়ার পর 2025 সালের 8 ফেব্রুয়ারি সরকার এই অভিযানের ঘোষণা দিয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী অভিযানের প্রথম 22 দিনেই সারা দেশে 12,500 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয় 2025 সালের ডিসেম্বরে এবং 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত এই অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় 22,464 জনে। পুলিশের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের সিংহভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এই অভিযানের সময় ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। অনেক নেতা কর্মীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের চিত্র সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যদিও সরকারিভাবে গণগ্রেপ্তার বা নির্যাতনের বিষয়টি অস্বীকার করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মানবাধিকার প্রতিবেদন ও স্থানীয় সংবাদে নির্যাতনের করুণ চিত্র উঠে আসে। হিউম্যান রাইটস ওয়াচের মতে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় হাজার হাজার মানুষকে বিচারহীন অবস্থায় আটকে রাখা হয় এবং তাদের জামিন নিয়মিতভাবে নাকচ করা হয়। এই তালিকায় কেবল রাজনৈতিক কর্মী ছিলেন না, বরং অভিনেতা, আইনজীবী এবং গায়কও ছিলেন। এমনকি 70 বছর বয়সী বৃদ্ধ সংবাদপত্র বিক্রেতা রায় রঞ্জন পালকেও চুনারঘাট থেকে গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘ 55 বছর ধরে পত্রিকা বিক্রি করে আসছিলেন। অধ্যাপক ইউনূসের 18 মাসের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে মৃত্যুর চিত্রটিও ছিল অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা অধিকার এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন উঠে এসেছিল ডক্টর ইউনূসের আমলের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে 14 জনকে হেফাজতে থাকাকালীন নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক ছিল মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা। গত 17 মাসে 259 জন মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়ে মারা গেছেন। দর্শক, বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে যখন নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করছে, তখন অধ্যাপক ইউনূসের আমল থেকে কারাগারে থাকা সাংবাদিকরা আদৌ কবে মুক্তি পাবেন তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। অধ্যাপক ইউনূসের শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। শেখ হাসিনা সরকার পতনের পর আশা করা হয়েছিল যে সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবেন, কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। অধিকার এবং অন্যান্য সংস্থার তথ্য অনুযায়ী এই সময় সাংবাদিকদের উপর 427টি হামলার ঘটনা ঘটেছে এবং 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া 182 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এখনো কারাগারে বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে, যেগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বলে অভিযোগ করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। যেমন ফারজানা রূপার বিরুদ্ধে অন্তত 9টি হত্যা মামলা রয়েছে। শাকিল আহমেদের বিরুদ্ধে আছে 8টি হত্যা মামলা। অথচ এসব হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে তারা ছিলেন বহু দূরে। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক সাক্ষাৎকারে বলেছিলেন, হত্যা মামলা না দিলে সাংবাদিকদের কারাগারে আটকে রাখা যেত না। প্রখ্যাত লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে 2024 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি অত্যন্ত অসুস্থ এবং কারাগারে 2 বার হার্ট অ্যাটাক করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিপিজের আঞ্চলিক পরিচালক বেহলিহি বলেছেন, যথাযথ প্রমাণ ছাড়াই সাংবাদিকদের বছরের পর বছর কারাগারে রাখা অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তত 25 জন সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তদন্ত চালাচ্ছে,
যা সংবাদপত্রের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। কারাগারে এই সাংবাদিকদের উপর অমানবিক আচরণের চিত্র আন্তর্জাতিক মহলে ক্ষোভের জন্ম দিয়েছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজি এর তথ্য মতে তাদের মাত্র 36 বর্গফুটের ছোট সেলে রাখা হয়েছে, যেখানে গ্রিল দেওয়া দরজা দিয়ে মশা ও ঠান্ডা বাতাস প্রবেশ করে। মেঝের উপর তোষক ছাড়াই তাদের ঘুমাতে হয় এবং কারাগারের খাবার প্রায়শই খাওয়ার অনুপযোগী থাকে। উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক। সিপিজে এবং অ্যামনেস্টি স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক। ডক্টর ইউনূস নিজেও স্বীকার করেছিলেন যে হত্যা মামলাগুলো তাড়াহুড়ো করে করা হয়েছে। আদালতের সূত্রগুলো বলছে, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া অন্তর্বর্তী সরকার আমলে কোনো মামলা জামিনের জন্য উঠত না। এখনো সেই অবস্থায় চালু আছে। কারাগারে থাকা সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পেলে জামিনের আবেদন করে কোনো লাভ হবে না, সেটি তারা বুঝে গেছেন। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বিএনপি সরকার যদি শুধুমাত্র নিজের দলের মামলা প্রত্যাহার করে এবং অন্য দল ও সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলাগুলো বহাল রাখে, তবে তা বিচারিক ব্যবস্থায় দ্বিমুখী নীতি হিসেবে গণ্য হবে। শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের নয়, বরং অন্তর্বর্তীকালীন সময় যারা অন্যায়ভাবে প্রতিহিংসার শিকার হয়েছেন তাদেরও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। আইন বিশেষজ্ঞরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সময় হওয়া সকল হত্যা মামলার সত্যতা যাচাইয়ের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল কমিশন গঠন করা যেতে পারে। যেসব সাংবাদিকদের বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই, তাদের অবিলম্বে জামিন বা মামলা প্রত্যাহার করে মুক্তির ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। প্রশ্ন হলো, গত 17 মাস ধরে যারা মব সন্ত্রাস চালিয়েছে তাদের আইনের আওতার বাইরে রেখে অপারেশন ডেভিল হান্টে যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়া আনা ছাড়া কি আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব? দেখলেই চিনতে পারি আল্লাহু লেখাটা আরবিতে, কিন্তু আল্লাহর ওপরে তারা পাল্লা ঝুলিয়ে দিয়েছে তাদের মার্কা। এই যে নষ্ট চরিত্র। হ্যাঁ, আমি যদি আজকে আল্লাহ লেখার উপরে নৌকা অথবা ধানের শীষ দিতাম অথবা লাঙ্গল দিতাম, তো কি হতো? সঙ্গে সঙ্গে ধর্মানুভূতিতে আঘাতের জন্য এই দল নিষিদ্ধ হয়ে যেত, এই মানুষ নিষিদ্ধ হয়ে যেত, চান্স পেলে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতো, তাই না? কারণ আমরা আল্লাহর উপরে ভোটের মার্কা দিয়ে ফেলেছি। কিন্তু যখন জামাত এটা করছে তখন কেউ কিছু বলছে না। কেন বলছে না? কারণ জামাত ইসলাম, এর পরের অংশ হচ্ছে ইসলাম। তারপরে উনি বলেছেন, ওনার দলের অন্যান্য ইয়েরা বলেছে যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝিয়েছে, গ্রামের অল্প শিক্ষিতা বা অশিক্ষিতা নারীদেরকে বুঝিয়েছে যে জামাতে ইসলামকে ভোট দিলে তোমার বেহেশত কনফার্ম, তুমি বেহেশতে যেতে পারবে। এরকমও বলেছে যে কবরে যখন মুনকির নকির এসে তোমাকে প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন করবেন যে তুমি কোন দলে ভোট দিয়েছো, তারপরে জিজ্ঞেস করবেন তোমার রবকে। ইলেকশনে ভোট দিক আর না দিক, ক্ষমতা আমাদের যেতে হবে। এখন এই ইলেকশনে রিগার্ডলেস অফ মুক্তিযুদ্ধের পক্ষ, আওয়ামী লীগ, এগুলোকে বাদ রেখে ইলেকশন হয়েছে। তারপরেও এই পিজার 3 ভাগের 1 ভাগ নিয়ে যদি আমি খুশি হই আসাদ নূর, তারপরে আমাকে বলতে হবে পিজার 3 ভাগ নাই, শুধু 1 ভাগ আছে। ঠিক আছে, ফাইন, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ নেই। তারপরেও যদি আমি খুশি হই, ঠিক আছে, একটা ইলেকশন হয়েছে, মব থেমেছে, বিএনপি বহু বছর পরে মন্ত্রিসভা গঠন করেছেন, এভরিথিং সাউন্ডস ভেরি পজিটিভ। ওকে, লেটস টেক ইট পজিটিভ। তুমি সারা রাত আমাকে বেসবলের ব্যাট দিয়ে মেরে থ্যাতলা করে দিয়েছো, এইবার সকালবেলা তুমি আমাকে মধু দিয়ে স্পাইস টি বানিয়ে এনে দিলে, এটা খান কাজী ভাই, আপনার ভালো লাগবে। এখন কি আমি তোমার প্রতি মুগ্ধ হব? তুমি তো সারা রাত আমাকে পিটিয়েছো। গত 1.5 বছর কি রকম
ধ্বংসযজ্ঞ চলেছে, আমার সেই লিস্ট আমি পড়ে শোনাবো আজকে। তো এক্সকিউজ মি, তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে জামাত কি করে জিতলো। জামাত কিন্তু জিতেছে, হ্যাঁ, এখানে শুধু বিএনপি জিতেছে, জামাত বিরোধী পক্ষ তা নয়, জামাতও জিতেছে। কারণ বিরোধী দল হিসেবে 68টা সিট পেয়েছে তারা। বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লিগ্যাল একটা মানে ওরা ম্যান্ডেট ওরা পেয়ে গেছে। এই ইলেকশনকে যদি আমরা মেনে নেই তাহলে ওরা কিন্তু লিগেলি বিরোধী দল। এই শক্তিটা তো ওদের কোনোদিনও ছিল না। 6টা 7টা ম্যাক্সিমাম কয়টা পেয়েছিল, কোনো একবার বোধহয় পেয়েছিল, এইবারে ওরা 68টা পেয়েছে। তার মানে ওরা এখন কিভাবে পেয়েছে আমরা তো একটু আগে দেখলাম, জনগণ ভোট দেউক আর না দেউক আমাদেরকে ইলেকশনে জিততে হবেই, তাই না? তো ওরা ইলেকশনে জিতেছে, কিন্তু জনগণের ভোট ছাড়াই জিতেছে। ওরা ভোট কেন্দ্রের টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে, বোরখা পরা মানুষ পাঠিয়েছে, এরা মেয়ে না ছেলে নোবডি নোজ, এরা এসে ভোট দিয়েছে। হ্যাঁ, এদের বোরখা, এদের মুখ উন্মোচন করে কেউ পরীক্ষা করে নাই এরা ওই ব্যক্তি কিনা। এরা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এমনকি বিএনপি ক্যাডারদের হাতে মার খেয়েছে, আমি ভিডিওতে দেখেছি। হ্যাঁ, তো এই যে ক্যারিকেচার ইলেকশন, এটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি। এই যে বেঈমান মানে বিএনপি, আপনার সরি জামাত, বিএনপি তো জিতেছে সরকার। বিএনপি কি প্রথম সরকার করছে? ওরা তো আগেও করেছে, ওরা তো নির্বাচনে জিতে এসে আগেও করেছে। ওদের একমাত্র নালিশ ছিল গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হয়নি বলে ওরা ইলেকশনে অংশগ্রহণ করেনি। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে বিএনপি যদি গত 15 বছরে ইলেকশনে অংশ নিত, তাহলে এই হুজ্জত করে শেখ হাসিনাকে বিতাড়ন করে গোটা দেশের সম্পদ ধ্বংস করে তাদেরকে ক্ষমতায় আসতে হতো না। তারা এমনিতেই আসতে পারত, এমনিতেই তারা ক্ষমতা পেত। কিন্তু পেত না কারা? সেটা হচ্ছে গিয়ে জামাত। জামাত কখনোই দেশের অথবা জনগণের মঙ্গল চায়নি। ওদের একটাই ম্যান্ডেট, ওরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম ধর্ম কিন্তু গত 1500 বছর ধরে বিস্তৃত হয়েছে গোটা পৃথিবীতে। একটা সময় ইসলামিক ওয়ার্ল্ড বলতে সেই ভারত থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই যে ফার্টাইল ক্রিসেন্ট, আফ্রিকার নর্থ আফ্রিকা, সৌদি আরব তো বটেই, এমনকি ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। হ্যাঁ, তখন যুদ্ধ করে জয় করেছে, দ্যাট ওয়াজ দ্য নর্ম। কিন্তু সেটা উবে গেছে। হ্যাঁ, কিন্তু মুসলমানরা বিস্তৃত হয়েছে, তার জন্য জামাতে ইসলামীর মতো কোনো দলের দরকার হয়নি, বরং এরা মানুষের মনের মধ্যে ধর্ম সম্পর্কে ভীতি জাগিয়েছে এবং ঘৃণা জাগিয়েছে। জামাত যেটা করছে সেটা যদি ধর্ম হয়ে থাকে তাহলে আমি সেই ধর্ম মানি না। মানুষকে পুড়িয়ে মারা, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া, হিন্দু মেয়েদেরকে ধরে এনে ধর্ষণ করা, এমনকি তাদের সম্পত্তি কেড়ে নেয়া, বায়তুল মাল বানানো, সেটার মধ্যে গনিমতে মাল সব জমা দেওয়া, এই যে দস্যু বৃত্তি, এটা আমার ধর্ম নয়। আমার মা বাবা মুসলমান ছিলেন, কোনোদিন শিখিয়ে দেননি যে যাও প্রতিবেশী হিন্দুর বাড়িতে গিয়ে ওর কল্লাটা নামিয়ে দাও অথবা ওর সবকিছু কেড়ে আনো। এটা তো ধর্মের শিক্ষা ছিল না। গত আমাদের দেশে মুসলমান শাসন ছিল গোটা ভারতে 500 বছর পর্যন্ত। তারপর ব্রিটিশরা এসে, হ্যাঁ, তারাও এসে ধর্মের উপরে খুব একটা খড়গ হস্ত হয়নি। তারা বরং ডিভাইড এন্ড রুলের জন্য হিন্দু মুসলমানকে আলাদা করে দিয়ে ধর্ম পালন করতে দিয়েছে।
ধর্ম বাদ দিয়ে যদি সত্যি বিজ্ঞান মনস্ক হতো মানুষ, যদি সত্যিকারের শিক্ষিত হতো, টেকনোলজিক্যালি যদি উন্নতি করতে পারত, আজকে গোটা পৃথিবীতে বিশাল জনসংখ্যা 8/1 মানুষ শিক্ষিত হতে পারত। এদের পেছনে ঠ্যাং ধরে টেনে নামাচ্ছে কারা? জামাত, তালেবান, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, লস্করি, এইসব বজ্জাত টেরোরিস্ট গ্রুপ, টেরোরিস্ট, সন্ত্রাসী। তুমি ধর্ম সম্পর্কে এই যে বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 150 ঘটনা ঘটেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, প্রফেটকে গালি দিয়েছে, কোরআন শরীফের পাতা ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, এই সব অপরাধে মানুষকে চরম শাস্তি দেওয়া হয়েছে। যেমন দীপু দাসের কথাই ধরি, একটা লেটেস্ট একটা এক্সাম্পল। সে কিছু বলেনি, কোনো প্রমাণ পাওয়া যায়নি, কথাটা কেউ একজন ছড়িয়ে দিয়েছে যাতে দীপু দাসকে চাকরিচ্যুত করা যায়। কিন্তু থিংস ওয়েন্ট আউট অফ হ্যান্ড, আউট অফ কন্ট্রোল।